আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন, তার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমি জানি আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যাতে আমাদের অডিয়েন্স যারা দেখছেন আমাদেরকে এবং যারা আমাদের শুনছেন তারা সবাই এটার বেনিফিটটা পায়। আমাদের actually we have couple of grantors in our program who are also very much eager to see how we are reaching out to our community. তার কারণ হচ্ছে বাঙালি কমিউনিটি বা ইন্ডিয়ান কমিউনিটিতে অনেক সময় যেগুলি ইনফরমেশন অলরেডি ইন দ্য মার্কেট আছে, এই ইনফরমেশনগুলি অনেক সময় আমাদের কমিউনিটি নিতে পারেন না ঠিকমতো। অনেক সময় কালচারাল ব্যারিয়ার বা ল্যাঙ্গুয়েজ লিটারেসির অভাবে অনেক সময় অনেক যেগুলি ইনফরমেশন মনে হয় সহজলভ্য, সেগুলিও অনেক সময় দেখা যায় যে তারা নিতে পারছেন না। তো সেই জন্যই আমরা প্রায় এভরি উইকে একটা ওয়েবিনার করার চেষ্টা করি, যেন এই ওয়েবিনারগুলির মাধ্যমে তারা এই ইনফরমেশনগুলি পেতে পারেন এবং নিজেদেরকে সেফ রাখতে পারেন এই প্যান্ডেমিকের ভিতরে। আমরা জানি যে বাচ্চাদের ভ্যাকসিন নিয়ে একটা বিরাট কনফিউশন ছিল। ডিসেম্বর 11, 2020-তে FDA 16 and above ভ্যাকসিনেশনটা অ্যালাউ করেছে, এবং সর্বশেষ আমরা জানি অক্টোবর 29, 2021-এ FDA 5 to 11 ইয়ার্সকেও ভ্যাকসিনের আওতায় এনেছে। তো এই ব্যাপারটা নিয়েও আপনার সাথে একটু আলাপ করতে চাই যে হাউ ফার ভ্যাকসিন ইজ সেফ ফর 5 and 11 years old children. ধন্যবাদ রুবাইয়া রহমান আপা, আপনি আমাকে আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকেও অনেকটা গর্বিত মনে করছি এবং মনে করছি ভাগ্যবতী মনে করছি যে এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের যে অর্গানাইজেশনটা আছে, এটা আপনাদের কমিউনিটিতে আপনাদের যে সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটা মানে অসম্ভব, মানে আমাদের কমিউনিটির জন্য একটা প্রয়োজনীয় সার্ভিস। তো এখানে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন ভ্যাকসিন নিয়ে, এরকম মানে আমাদের সবার মধ্যে কিছু না কিছু একটা মানে সন্দেহ আছে আমাদের কমিউনিটিতে, আমাদের বাবা মার মধ্যে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে ভ্যাকসিনের ব্যাপারে। কারণ আমরা সবাই বাবা মা হিসেবে বাচ্চাদের প্রতি আমরা সবসময় একটু সচেতন থাকি, আমরা চিন্তা করি যে বাচ্চাদের কোনো অসুবিধা হবে কিনা। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের যে ভ্যাকসিনটা এখন এই মার্কেটে আসছে এবং এটা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসেছে, কয়েকটা ফেজে ট্রায়াল হয়েছে, ফেজ 1, 2, 3 ট্রায়াল হওয়ার পরে, এবং ওখানে প্রথম লেভেলে যেটা দেখা গেছে যে পরীক্ষামূলকভাবে যে বাচ্চাদের প্রতি যে ভ্যাকসিনটা ব্যবহার করা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যে এটা সেফটিটা দেখা হয়েছে যে বাচ্চাদের ক্ষেত্রে, এবং তারপরে দেখা গেছে যে এটা কতটা কার্যকর, এবং কার্যকারিতার দিক থেকেও আমরা দেখতে পেয়েছি যে ভ্যাকসিনটা অনেকটা কার্যকর, বাচ্চাদেরকে প্রতিরোধ করতে পারে। এই যে একটা ভাইরাস এসেছে, অত্যন্ত একটা নটোরিয়াস ভাইরাস, সে ভাইরাসের এগেনস্টে আমাদের একটা শক্তিশালী ভ্যাকসিন দরকার, এবং সে ভ্যাকসিনটা আমরা বলবো যে এটা আমাদের মানুষের সবার বিজয়, যে এরকম একটা ভ্যাকসিন এত অল্প সময়ের মধ্যে, যেটা আমরা 5 বছর এবং তার থেকে উপরে যে কোনো বয়সের মানুষকে আমরা দিতে পারছি, এবং এটা সেফ। তো সেদিকে এই যে প্রথম দিকে আমি একটু বলতে চাই, হয়তো সবাই বলবেন যে সেফ, কিন্তু আমরা তো শুনেছি যে অনেক বাচ্চার অনেক অসুবিধা হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা শুনেছেন এটা ঠিক। প্রথম দিকে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ভ্যাকসিন দেওয়ার পরে বিশেষ করে 19 বছর বা তার উপরে সেকেন্ড ডোজ দেওয়ার পরে তাদের একটু সমস্যা হয়েছিল, এবং সেটা খুবই অল্প কয়েকটা কেস, যেখানে বলা হচ্ছিল যে মায়োকার্ডাইটিস, মানে আমাদের হার্ট আছে ওখানে একটু ইনফ্লামেশনের মতো হয়েছিল, এবং এটা অনেক মাইনর ছিল, মানে তাদের এমনি স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে তারা বাচ্চারা ভালো হয়ে গেছেন, এবং সে বাচ্চারা এখন আবার সে আগের পূর্বের অবস্থায় ফিরে গেছেন, এবং তারা লেখাপড়া করছেন, ঠিকঠাক মতো আছেন। এখনো পর্যন্ত আমরা আর ওরকম কিছু শুনি নাই যে বাচ্চাদের অন্য কিছু হয়েছে, মানে যাদের অসুবিধা হয়েছিল তাদের কাছ থেকে পরবর্তীতে আর কিছু শোনা যায়নি। শুধু এটা না, আমরা আরেকটা যেটা বলি, আমাদের এটা যখন কয়েকটা কেস রিপোর্ট হলো, তখন আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, এপিডেমিওলজিস্ট আছেন, তারা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন এবং করে দেখলেন যে যে কয়টা কেস রিপোর্ট হয়েছে, হ্যাঁ, এমনি স্বাভাবিক নিয়মে, মানে কোনো মহামারী ছাড়া, কোনো নতুন কোনো ভ্যাকসিন ছাড়া
স্বাভাবিক নিয়মে আমাদের জীবনে যেরকম যে কয়টা ঘটনা ঘটে, যে এপিডেমিওলজিক্যাল যে স্ট্যাটিস্টিক্যালি যেরকম একটা নাম্বার, সেই নাম্বারের থেকে নিচে। সো তারা বললেন যে এটা স্ট্যাটিস্টিক্যালি এটা সিগনিফিকেন্ট না। তো সেদিক থেকে বিবেচনা করে তারা বললেন যে এটা ভ্যাকসিনের কার্যকারিতাটা অনেক ভালো, এবং আমরা যদি রিস্ক এবং বেনিফিট এটা যদি ক্যালকুলেশন করি, বেনিফিটটা অনেক বেশি, কারণ এই বাচ্চাদের একটা জীবন রক্ষাকারী ভ্যাকসিন। অন্যদিকে আমি যদি ভ্যাকসিন না দেই, আমার বাচ্চাদের ক্ষতি হতে পারে, কত ধরনের ক্ষতি হতে পারে। তো সবকিছু বিবেচনা করে দেখা গেল যে ভ্যাকসিনের উপকারিতাটা মানে যে সাইড এফেক্টের থেকে অনেক অনেক গুণ বেশি। এবং আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু আমাদের অনেক বাচ্চা ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারা স্কুলে যাচ্ছে, এবং আমরা ওরকম কোনো অঘটন বা ওরকম সিরিয়াস কোনো সাইড এফেক্ট এখনো শুনতে পাইনি। তো সেদিক থেকে আমি বলবো আমাদের যারা অভিভাবক আছেন, বাবা মা আছেন, যে বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যত সম্ভব আপনাদের বাচ্চাদেরকে ভ্যাকসিনটা দিয়ে দেন। কারণ যত তাড়াতাড়ি দিবেন আপনার বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তত তাড়াতাড়ি ডেভেলপ করবে। এক্ষেত্রে আমিও বলতে চাই, আমার যে বাচ্চা 17 বছর বয়স ছেলে, তার কিন্তু 3টা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো সেভাবে আমি বলবো আপনারা ভ্যাকসিনটা দিয়ে দিন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুবই মূল্যবান আপনার অবজারভেশন এবং আপনার তথ্যগুলি। তার কারণ হচ্ছে যে অবশ্যই একটা ভ্যাকসিন যখন আসে তখন তার সাইড এফেক্ট এবং মানে প্রোজ অ্যান্ড কনস অনেক কিছুই থাকে, এবং সেই জন্য আমাদের অনেকটা সময় সার্ভের মতো করতে হয় যে যাতে বোঝা যায় যে এটার উপকারিতাটার পরিমাণটা কত বেশি এবং তার তুলনায় অপকারিতাটা কতটুকু কম, এবং তার উপরেই নির্ভর করে এটার আমার মনে হয় যে কতটুকু যুক্তিসঙ্গত হবে এটা দেওয়া, সেটা নির্ভর করে। এবং যেহেতু আমাদের এই ডেটা যেগুলি বের হয়ে আসছে যে ভেরি নেগলিজিবল সাইড এফেক্ট, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উপকারিতাটা অনেক বেশি। এবং এই যে আমরা গত 2টি বছর ধরে যে প্যান্ডেমিকের ভিতর দিয়ে যাচ্ছি, সেখানে আমরা তো সারা জীবন ঘরের ভিতর বসে থাকতে পারবো না, আমাদের একটা নর্মাল লাইফে ফিরতে হবে, কাজে ফিরতে হবে, বাচ্চাদের স্কুলে যেতে হবে, প্রোগ্রামে যেতে হবে, এবং সেই জন্য যদি ভ্যাকসিনটা নেওয়া থাকে তাহলে দে আর মাচ সেফার। এই কথাটাই আমরা বারে বারে সবাইকে জানাতে চাই। এখন আমি একটু দৃষ্টি দিতে চাই যে যেহেতু অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন আসো, আমরা অটিজম বাচ্চাদের নিয়ে বেশি কনসার্ন, বেশি, কারণ সব বাচ্চাদের জন্যই আমরা কনসার্ন, বাট বিশেষ করে ভালনারেবল বাচ্চাদের মধ্যে অটিজম বাচ্চা বা আইডিডি পপুলেশনকে কনসিডার করা হয়, কারণ তাদের ইলনেস, তাদের হসপিটালাইজেশন সবকিছুই একটা মারাত্মক পর্যায়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আইডিডি পপুলেশনের জন্য আপনার কি অভিমত? ধন্যবাদ আপা। এক্ষেত্রে আমি বলবো যে অটিজম বা আমাদের যে স্পেশাল যে বেবি আছেন, চিলড্রেন আছেন, অ্যাডোলেসেন্ট আছেন, হ্যাঁ, তাদের অন্যান্য শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতার ঝুঁকিটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে ভ্যাকসিনটা তাদের জন্য খুব ভালো উপকারী হবে, কারণ এই ভ্যাকসিনের জন্য তাদেরকে অন্য একটা একটা ভয়াবহ অসুখ থেকে তাদেরকে প্রতিরোধ করবে। এবং এক্ষেত্রে যে একটা বাচ্চা যখন আমাদের স্পেশাল বেবি থাকে, সেখানে বাবা মা তাদেরও একটা স্পেশাল কেয়ার দরকার হয় বাচ্চার প্রতি। তো এবং তাদের আরো অন্যান্য জিনিস থাকে, অনেক সাপোর্টিভ কেয়ার লাগে, আমরা জানি, সবাই জানি, এবং এটা খুবই নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না। একটা বাচ্চার জন্য একটা কেয়ার লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম আমাদের আহ আমাদের স্পেশাল চাইল্ড বলেন, আমাদের যে বাচ্চাই হোক, সব বাচ্চা আমাদের কাছে সমান, সবাই সমান। এবং সেক্ষেত্রে এই বাচ্চাদের সব বাচ্চাদেরকে ভ্যাকসিন দিবেন বয়স অনুযায়ী, যেভাবে আমাদের রিকমেন্ড করা হয়েছে ভ্যাকসিন দিবেন। এটা অন্যান্য ভ্যাকসিনের মতোই, যেমন আমরা সব বাচ্চাদেরকে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেই, ফ্লু ভ্যাকসিন দেই, এমএমআর ভ্যাকসিন দেই, মিজলস, মানে সব ভ্যাকসিন গুলো দিচ্ছি। এটাও এরকম একটা ভ্যাকসিন যেটা আমাদের বাচ্চাদেরকে অন্যান্য অসুখ থেকে, বিশেষ করে এই ভাইরাসের অসুখ থেকে দূরে রাখতে পারবে এবং তাদেরকে অনেকটা ফ্রি থাকতে পারবে। আপনি যেটা বললেন, আপনার সাথে আমি একইভাবে বলবো, তাদেরকে তো ঘরে ধরে রাখা সম্ভব না, আর এটা উচিত হবে না, কারণ এতে বাচ্চাদের অনেক ধরনের স্ট্রেস পড়ে, মেন্টাল স্ট্রেস পড়ে, মানে আপনার ফিজিক্যাল স্ট্রেস পড়ে। তো তাদেরকে বাইরে যেতে হবে, অন্য বাচ্চাদের সাথে মিশতে হবে, সোশ্যালাইজেশন এটা খুবই দরকার বাচ্চাদের জন্য, একটা গ্রোথের জন্য, মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথের জন্য খুবই জরুরি। তো সেক্ষেত্রে যে ভ্যাকসিনটা দিলে তাদের জন্য দোয়ারটা আর একটু খুলে যাবে, তারা মিশতে পারবে,
বন্ধুদের সাথে কথা বলতে পারবে, তাদের স্বাভাবিক যে যে স্বাভাবিকভাবে যে বৃদ্ধিটা, যেভাবে বড় হয়ে ওঠা, সেভাবে তারা স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারবে। আমরা নিজেরাই জানি, আমরা যারা বড়, এই যে প্যান্ডেমিকের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের কথা, অনেক অনেক কিছু দেখছি, অনেক ধরনের অসুস্থতা দেখছি। তার মধ্যে মানসিক অসুস্থতা কিন্তু একটা বিরাট ব্যাপার আমাদের পারিবারিক লেভেলে এবং সামাজিক জীবনে, সামাজিক লেভেলে, হসপিটালে বলেন আর ঘরে বলেন। অনেক ধরনের এই যে মানে করোনার জন্য আমাদের যে সামাজিক একটা চেঞ্জ এসেছে, এটার জন্য কিন্তু মানুষের শুধু শারীরিক না, মনের উপরে অনেক প্রভাব পড়ছে। তো সেই দিক থেকে আমাদের বাচ্চাদেরকেও সে আমাদের দেখাশোনা, দেখভাল করতে হবে, যে তাদের উপর, মনের উপরে যেন প্রেশারটা না পড়ে। তো তাদের দুনিয়াটা, তাদের পৃথিবীটা যতটা সম্ভব খুলে দেওয়ার আমাদের দায়িত্ব। রাইট। ধন্যবাদ। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ভ্যাকসিনেশনই একমাত্র উপায় তাদেরকে আবার বের করে নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ। আমি এবার যেতে চাই যে আমরা যখন ভ্যাকসিনগুলি বাজারে আসা শুরু করলো, আমরা শুনতে পেলাম যে এটা এমার্জেন্সি ইউজ অথরাইজেশনে মার্কেটিং করা হয়েছে, এবং তারপরে আবার শুনলাম যে এটার সাথে সাথে এফডিএ অ্যাপ্রুভালেরও দরকার আছে। সো এই দুইটা পদ্ধতির মধ্যে যদি একটু এক্সপ্লেইন করেন যে পার্থক্যটা কি। ধন্যবাদ। ইমার্জেন্সি অথরাইজেশন যেটা, প্রথমে তাহলে আমি একটু প্রসেসটা বলি, অল্প করে বলি, বেশি থিওরি বললে এটা বেশি থিওরিতে চলে যায়। তো যে কোনো ওষুধ বা ভ্যাকসিন যখন মার্কেটে আসে, এবং অন্যান্য যে কোনো জিনিস আমাদের চিকিৎসা ক্ষেত্রে, যে ক্ষেত্রে এমন একটা টেস্ট, মানে যদি কোনো ব্লাড টেস্ট হোক বা স্পিডম, যে কোনো টেস্ট তৈরি, পরীক্ষা নিরীক্ষা করার জন্য হোক, তো এটা একটা ধাপের মধ্যে দিয়ে আসে। হ্যাঁ, প্রথম একটা ফেজ 1, প্রথমে ফেজ 2, তারপরে ফেজ 3, এরকম একটা ধাপে ধাপে এক একটা ট্রায়াল আছে। আমি যদি এখন ট্রায়াল গুলো ফেজ 1, ফেজ 2, ফেজ 3 বলি, তাহলে অনেক ডিটেল হয়ে যাবে। তো আমি শুধু এটা বলবো যে ধারাবাহিক ভাবে প্রথমে একটা দেখা হয়, প্রথম প্রাথমিক লেভেলে একটা, আমি যে কোনো উদাহরণ দিচ্ছি এখানে, ভ্যাকসিন যেহেতু আসছে সেহেতু ভ্যাকসিনটাই আমি বলি। ভ্যাকসিনটা প্রথমে যখন তৈরি করা হয়, তখন দেখা হয় প্রথমে স্টেজে যে এটা কতটা মানে কাজ করবে, কার্যকারিতা কেমন। তো সেখানে একটা স্টাডি হয়, সেই স্টাডি থেকে যখন বেরিয়ে আসে, মানে ওই পাশ করে যায়, তখন এটাকে আমার ডোজ নির্ধারণ করতে হবে, বয়স নির্ধারণ করতে হবে, কোন গ্রুপে দেওয়া যাবে। হ্যাঁ, এভাবে মানে প্রেগনেন্সি, অনেক কিছু আমাদের বিবেচনা করতে হয়, যে যাদের মানে যাদের অন্যান্য অসুস্থতা আছে, তখন আরেকটা ট্রায়াল হয়। হ্যাঁ, ট্রায়াল হওয়ার পরে সেকেন্ড ট্রায়াল থেকে তখন আবার ডোজ আমাদের ক্যালকুলেট করতে হবে, কোন ডোজটা আমি কত ডোজে দিলে আমার কাজ হবে, বেশি ডোজ নাকি কম ডোজ। এই জন্য আমি উদাহরণ দিয়ে বলি, মডার্না যখন, এরা কিন্তু 3টা ডোজে স্টাডি করছে, এবং সেখান থেকে একটা ডোজে, ফাইজারও 3টা ডোজে স্টাডি করছে, সেখান থেকে একটা ডোজে বের হয়ে আসছে যে না, আমার এই ডোজটা দিলে আমার শরীরে ঠিকমতো কাজ করবে, সাইড এফেক্ট তেমন হবে না, কিন্তু আমি যেটা চাচ্ছি মানে ইফেক্টিভনেসটা আমার চাওয়ার যে পার্সেন্টেজের মধ্যে আমি পেয়ে যাব। তো এইভাবে ফেজ 2 ট্রায়ালের পরে ফেজ 3 ট্রায়াল, আরেকটা লেভেলের ট্রায়াল হয়, সেখানে আরো কিছু আমাদের চাওয়ার থাকে, আউটকাম দেখার থাকে। এবং যখন এভাবে 3টা ট্রায়াল বা পার হয়ে যায়, তখন এফডিএ এর কিছু ইয়ে আছে, ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তো ওই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলি তখন ওইগুলির মধ্যে দিয়ে যেতে হয়, ওদের যে মানে রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং সেটার মধ্যে অনেক কিছু বিভিন্ন লেভেলের পরীক্ষা নিরীক্ষা থাকে, কিছু কিছু ক্ষেত্রে অ্যানিমাল স্টাডিও লাগে। হ্যাঁ, তো এরকম এটা অনেক সময় সাপেক্ষ। এই যে আমি স্টাডিগুলি বললাম, এই প্রত্যেকটা স্টাডি কিন্তু অনেক সময় সাপেক্ষ। সেজন্য কি হয় যে যখন মানে এফডিএ এর ওই অ্যাপ্রুভাল, ওর যে স্টেপগুলি আছে, ওটার মধ্যে দিয়ে যে পরীক্ষা পাশ করে আসতে, এটা কিন্তু আমাদের 1 বছর না, বেশ অনেক সময়, লম্বা সময় লেগে যায়। হ্যাঁ, তো সেজন্য এফডিএ এর কমপ্লিট যেটা অ্যাপ্রুভাল, সেটা পেতে হলে যে অ্যাপ্রুভালের যে গাইডলাইন্স গুলি আছে, যে প্রসেস গুলি আছে, ওটার মধ্যে দিয়ে যেতে হবে, তারপরে সেটা পাস হবে, তখন আমরা বলি এফডিএ অ্যাপ্রুভ করলো, এবং ওটা সিল মেরে ওটা অ্যাপ্রুভ করে দেয়। কিন্তু এই যে ওদের যে প্রসেসটা, এটা যাওয়ার আগে কিন্তু আমাদের ভ্যাকসিনটা দরকার ছিল। কারণ এই যে মানে প্যান্ডেমিকে যেভাবে দুনিয়া জুড়ে যেভাবে মানুষ মারা যাচ্ছিল আমাদের চোখের সামনে, এমন না যে বয়স্ক মানুষ, যে কোনো বয়সের মানুষ, ইয়াং মানুষ, 30, 40, 20, তার উপরে তার নিচে কোনো অসুস্থতা নাই, অথচ মারা যাচ্ছে, হসপিটালে যেতেও পৌঁছাতে পারছে না, তার আগেও মারা যাচ্ছে, কেউ হসপিটালে যাচ্ছে কিন্তু সেখান থেকে ফিরে আসছে না। এই প্যান্ডেমিকটাকে আমাদের কন্ট্রোল করার জন্য আমাদের একটা ভ্যাকসিন, একটা ওষুধ দরকার ছিল। তো সেই জন্য যখন ফেজ 3 ট্রায়ালটা যখন বের হয়ে গেল, ওখান থেকে যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে না, এটা মানুষের দেহের জন্য মোটামুটি, এটা আমাদের দেহের জন্য এটা সেফ,
মানে আমাদের তো সেফটিটা দেখতে হবে, আমরা হিউম্যান বিং, তাই না? তো আমরা একটা ওষুধ নিব, সেটার জন্য আমাদের কার্যকারিতা যেমন থাকবে, আমাদের দেখতে হবে যে এটা সাইড এফেক্ট আমাদের জন্য, আমাদের শরীরের জন্য যেন ক্ষতিকর না হয়। তো ফেজ 3 ট্রায়ালে ওটা দেখা গেল, সাইড এফেক্ট সবকিছু ক্যালকুলেশন করে যখন দেখা গেল যে না, এটা মানে আমাদের যে ক্রাইটেরিয়া থাকে এটা মোটামুটি এটা ফিল করে, তখন এটা এফডিএ কি করে, যেহেতু ওদের ওদের একটা নিয়ম আছে, তার আগে এটা অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, সেজন্য বলা হয় ইমার্জেন্সি অথরাইজেশন। এবং তারপরে কিন্তু ওটা চলতে থাকে, ওটার প্রসেস কিন্তু চলতে থাকে। দেখেন এই যে ফাইজার অ্যাপ্রুভড হয়ে গেল, তাকে কিন্তু ওই যে প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং প্রোটোকলের মধ্যে দিয়ে যে সে যখন পাশ করে গেছে, আর যেমন আমরা স্কুলে কলেজে যেভাবে পাশ করি, তারপরে অ্যাডমিশন টেস্ট দেই, অ্যাডমিশন টেস্টে যখন আমি পাশ করতে পারি তখন আমি ইউনিভার্সিটিতে যাই, আবার ইউনিভার্সিটি একইভাবে। তো সেইভাবে আমাদের ফাইজার যেহেতু ওটার প্রোটোকলটা পাশ, ওটার ভেতর দিয়ে পাশ করে গেছে, সেই জন্য এফডিএ ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যারা এখনো প্রসেসের মধ্যে আছেন তারা ইমার্জেন্সি অথরাইজেশনের মধ্যে আছেন। কিন্তু সেফটির দিক থেকে আমরা তো দেখতে পাচ্ছি, দেখেন মিলিয়ন বিলিয়ন পিপলের কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমাদের কানে কিন্তু বা আমাদের কিন্তু ওরকম কোনো তথ্য উপাত্ত এখনো আসেনি যে এই ভ্যাকসিনটা খুবই আমাদের জন্য ক্ষতিকর, বরং আমরা উল্টাটা দেখছি, এটা বরং মানুষকে রক্ষা করছে। সত্যি কথাই। আমরা ধন্যবাদ। বলবো যে এটা একটা ব্লেসিংস যে এত সুন্দর ভ্যাকসিনগুলি বাজারে টাইমলি চলে এসছে, আমরা ওটা হাতে পেয়েছি, নেওয়ার সুযোগ পেয়েছি, এবং আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা নিজেরা এটা এটা নেওয়ার পর থেকে আমরা প্রোটেকশন পেয়েছি। যদিও এখন জানি যে অনেক মিউটেশন হচ্ছে, অমিক্রন এসছে এবং এখনো হাইলি কন্টেজিয়াস, বাট আফটার দ্যাট আমরা দেখছি যে যারা এফেক্টেড হচ্ছেও তাদের সিমটমগুলি অনেক মাইল্ডার, তারা জাস্ট ফ্লুর মতো আক্রান্ত হচ্ছে। সুতরাং আমি বলবো যে অবশ্যই এমার্জেন্সি ইউজ দিয়ে হলেও এই ভ্যাকসিন আমাদের জন্য ব্লেসিংস, আমাদের হিউম্যানিটির জন্য এটা একটা গিফট অফ সায়েন্স। তো সেটার পরেই আমি কয়েকটা কনফিউশন বা কয়েকটা থিওরি আমরা দেখতে পাচ্ছি সোসাইটিতে আছে। যেমন একটা হচ্ছে যে ভ্যাকসিন নিলে whether it will affect the future fertility, মানে ভবিষ্যতে একটা সুস্থ বাচ্চা জন্ম নিবে কিনা, এটা নিয়ে একটা বিরাট গবেষণা চলছে যে এটা মানে ভ্যাকসিনটা এফেক্ট করতে পারে ফিউচার ফার্টিলিটি। এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ আপা, আপনি এই প্রশ্নটা আপনি আমাকে করেছেন। আমি মানে একেবারে কি বলবো, এত সুন্দর একটা কোশ্চেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই প্রশ্নটা করেছেন। আর আমিও মানে এটার উত্তর দিতে পেরে, উত্তর দিতে যাচ্ছি, এটা দিতে পেরে আমিও নিজেকে খুব মানে কি বলবো, আমি মনে হচ্ছে যে এটা খুবই সময় উপযোগী। আর ধন্যবাদ আপনাকে। তো এখানে আমি বলবো প্রথমে হচ্ছে যে ভ্যাকসিন গুলি যখন আমাদের স্টাডি করা হয়েছিল, ওখানে প্রেগনেন্ট মাদার যারা আছেন বা ব্রেস্ট ফিডিং মাদার যারা আছেন তাদেরকে কিন্তু স্টাডিতে ইনক্লুড করা হয়নি। এটা হচ্ছে যে যেহেতু প্রথম দিকে এটা করা হয় না, একটা রিস্ক নিতে, রিস্কি হয়ে যায় মা এবং বেবির জন্য, কারণ আমরা ভ্যাকসিনটা সম্পর্কে জানি না, এবং মাকে আমরা বা মা এবং বেবি তাদেরকে প্রথম দিকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা রাখতে চাই না। এটা সব সময়, যে কোনো ওষুধের ক্ষেত্রে হোক, ভ্যাকসিনের ক্ষেত্রে হোক, সব সময় এটা করা হয়। কিন্তু পরে যখন দেখা গেল যে মাদার এবং মাদেরকে, যারা প্রেগনেন্ট মাদার, তাদেরকে ভ্যাকসিন দেওয়ার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের রেজিস্ট্রি হচ্ছে, এবং প্রত্যেক দিনই ইনপুট হচ্ছে, এবং আমাদের প্রত্যেকটার ইনফরমেশন আছে। এটা গভর্নমেন্ট লেভেলে বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা কালেক্ট করা হচ্ছে। এবং এ পর্যন্ত আমরা তেমন কোনো ভ্যাকসিন রিলেটেড, আমরা তেমন কোনো সিরিয়াস ধরনের কোনো সাইড এফেক্ট আমরা পাইনি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনটা শুধু মায়ের জন্য না, বাচ্চার জন্যও নিরাপদ, এবং বাচ্চার জন্যও ব্লেসিংস আমি বলবো। কেমন ভাবে, মা যখন ভ্যাকসিন নিচ্ছেন, মায়ের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠছে, যেটা অ্যান্টিবডি বলছি, এবং আরো সেল অন্যান্য লেভেলেও অ্যান্টি ইমিউনিটি হচ্ছে, যে ইমিউনিটিটা মায়ের শরীরে হচ্ছে, সেটা কিন্তু মা গর্ভাবস্থায় প্লাসেন্টার মাধ্যমে ওই অ্যান্টিবডিটা বাচ্চাকে দিচ্ছে, এবং বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন কিন্তু সে অ্যান্টিবডি নিয়ে জন্মগ্রহণ করছে। তো এটা বাচ্চার জন্য কতটা ব্লেসিংস আমরা চিন্তা করতে পারি, কারণ আমাদের বাচ্চাদের জন্য কিন্তু ভ্যাকসিনটা এখনো রিকমেন্ড করা হয়নি, কিন্তু বাচ্চা তার মায়ের গর্ভ থেকে সে অ্যান্টিবডি নিয়ে আসছে, এটা বাচ্চার জন্য একটা প্রতিরোধ মূলক একটা অ্যান্টিবডি। তারপরে যখন বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধের মাধ্যমেও কিন্তু অ্যান্টিবডিটা আসছে। তো এটা মা তার নিজের জন্য
এটা হচ্ছে মায়ের জন্য একটা প্রতিরোধমূলক, মানে আহ কি বলবো, মানে অসুখ থেকে এটা রক্ষা প্রিভেন্টিভ। করছে। হুম। হ্যাঁ, মানে এই যে ভয়ঙ্কর যে ভাইরাস থেকে মা এটা ইয়ে পেলেন, প্রতিরোধ পেলেন, আর তার সাথে সাথে বাচ্চাও প্রতিরোধ পেলেন, তাই না? তো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে মায়ের জন্য আমরা দেখেছি যে প্রথম দিকে সবাই চিন্তা করছিল যে ভ্যাকসিনটা ফার্স্ট ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে কখন দিব। তো এখন যেটা বলা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে যে একটা ভালনারেবল টাইম, ওই সময় আমরা সবকিছু থেকে মাকে দূরে রাখি, ইভেন ওষুধও খাওয়া থেকে। তো আমরা বলা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে ভ্যাকসিনটা না নিয়ে সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারে ভ্যাকসিন নিলে এটা মায়ের জন্য বাচ্চার জন্য সমানভাবে উপকারী। তারপরে হচ্ছে যে আহ যারা ভ্যাকসিন নেননি, আমরা কিন্তু অনেক মাকে পেয়েছি হসপিটালে যারা ভ্যাকসিন নেননি, তারা কিন্তু হাই রিস্ক গ্রুপ, এবং তাদের এই ভাইরাসটা তাদের নিজের জীবনের ঝুঁকি যেমন বাড়িয়ে দিচ্ছে, বাচ্চার জীবনের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। অনেক মা তার বাচ্চাকে হারিয়েছেন, আমরা কিন্তু জানি মিসক্যারেজ হয়ে গেছে, অনেকে প্রিম্যাচিওর বেবি হয়ে জন্মগ্রহণ করেছে, এবং আমরা জানি একটা প্রিম্যাচিওর বেবির জন্য কতটা কঠিন, দুনিয়াটা কতটা কঠিন হয়ে ওঠে। তারপরে আমরা আরো দেখেছি মায়ের থেকে অল্প কয়েকটা কেস, বেশি না, খুবই কম রিপোর্ট হয়েছে, খুবই কম, যেটা বাচ্চার মায়ের বাচ্চা বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল, মায়ের তখন কোভিড ইনফেকশন হয়, এবং পরে বাচ্চা জন্মগ্রহণ পরে দেখা গেল যে বাচ্চাও পজিটিভ। তারপরে তার মায়ের প্লাসেন্টা টেস্ট করা হলো, প্লাসেন্টাতে কিছু ভাইরাস পাওয়া গেছে। তারপরে বাচ্চার কর্ড ব্লাড, যেটা ওই যে নাড়িটা কাটার পরে যে থাকে, ওখান থেকে কিছু ভাইরাস টেস্ট করা হয়েছে, দেখে ওখানে পাওয়া গেছে। তো এটা থেকে বোঝা হচ্ছে যে মায়ের থেকে ভাইরাসটা বাচ্চাতে এসেছে। কিন্তু আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে মায়ের থেকে বাচ্চার কাছে আসে জন্মের পর, ওখানে মায়ের হাঁচি কাশি বা মায়ের কাছ থেকে বাচ্চার কাছে চলে আসে। কিন্তু এখন কিছু কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে যে মায়ের গর্ভাবস্থায় আসতে পারে, তবে এটার সম্ভাবনা অনেক কম, অনেক কম, মানে অল্প কয়েকটা মাত্র কেস পাওয়া গেছে। আরো ভবিষ্যতে হয়তো আমরা আরো সবাই যখন কেস ফলো আপ করছে না, আমরা হয়তো আরো ইনফরমেশন পাবো। তো সেদিক থেকে আমি বলবো এই ভ্যাকসিনটা মায়ের জন্য এবং বাচ্চা, মা এবং বাচ্চা দুজনের জন্য এটা খুবই উপকারী। এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসতে পারি, যেটা বলছেন যে যারা ভবিষ্যতে বাচ্চা নিবেন, তারা চিন্তা করছেন যে আমি ভ্যাকসিন নিলে হয়তো আমার ফার্টিলিটিটা কমে যাবে, বা আমার বাচ্চা গর্ভধারণে আমার সমস্যা হতে পারে। এক্ষেত্রেও আমি বলবো যে সিডিসি থেকে রিকমেন্ড করা হয়েছে যারা বাচ্চা নিতে চান তারা ভ্যাকসিন নিয়ে নেন, এতে বাচ্চা ধারণে কোনো অসুবিধা হয় না। এখনো পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইনি যে ভ্যাকসিন নেওয়ার জন্য কারোর ইনফার্টিলিটিতে, ছেলে অথবা মেয়ে, কারোরই ইনফার্টিলিটিতে কোনো সমস্যা হয়েছে। এটা তো প্রায় 1 বছরের উপরে হয়ে গেল, এখনো পর্যন্ত নিশ্চয়ই এর কোনো সাইড এফেক্ট হলে আমরা রিপোর্টটা পেয়ে যেতাম। কারণ এটা প্রত্যেকটা রিপোর্ট, প্রত্যেকটা ভ্যাকসিনের রিপোর্ট, এটা আমাদের স্টেটে এবং ফেডারেল গভর্নমেন্ট দুদিকেই এটা জমা হচ্ছে এবং প্রতিদিনই কালেকশন করা হচ্ছে। তো যদি কোথাও কখনো কিছু হয়, আমরা সাথে সাথে এটা আমরা পেয়ে যাব। তো এখনো পর্যন্ত আমি বলবো যে এই ভ্যাকসিনটা, আপনি যেটা বললেন, আপনার সাথে মিলিয়ে বলবো যে এটা সায়েন্সের একটা বিশাল বিজয়। এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ভ্যাকসিন আমরা পেয়েছি, আমাদের হাতে পেয়েছি, এবং সব দিক থেকে আমরা বলবো যে এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন বয়সে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ, আমি বলবো যে মানে প্রেগনেন্সির আগে, প্রেগনেন্সির পরে, সব বয়সের মানুষের জন্য এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনটা উপকারী এবং নিরাপদ। তো আমি বলবো আপনারা চিন্তা করবেন না, ভ্যাকসিনটা নিয়ে নিন, এটা রিকমেন্ড করা হয়েছে সব বয়সের জন্য। ধন্যবাদ। না, না, অবশ্যই। এই জিনিসটাই, এই মেসেজটাই আমরা সবাইকে দিতে চাই যে অনেক রকমের গুজব তো আমরা ইন্টারনেটে দেখতে থাকি, সারা জীবন দেখে এসেছি এবং এখনো হচ্ছে। অনেক কথা ভ্যাকসিনের ফরে এবং এগেনস্টে, কিন্তু এই যে কথাগুলি বলা হচ্ছে সেটা কিন্তু কোনো বেস করে বলা হচ্ছে না যে ইনফার্টিলিটি হতে পারে, প্রেগনেন্টের অসুবিধা হতে পারে। এগুলি সবই মানুষের অনুমান। কিন্তু আমাদের কাছে যে ফ্যাক্ট গুলি আছে, যে ডেটা আছে, ডেটা ইজ ট্রু। সবসময় ডেটা যেটা বলছে যে না, কোনো সাইড এফেক্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ডেটাকেই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমরা জোর গলায় বলতে পারি যে ভ্যাকসিন নেওয়াটাই বেশি উপকার এবং জীবন রক্ষাকারী। যারা প্রেগনেন্ট মারা আছেন তাদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে রিস্ক নেবেন না, আপনি এবং আপনার বাচ্চা দুজনকেই সেফ রাখুন এবং আপনারা ভ্যাকসিনটা নিয়ে ফেলুন। নিলেই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তারাও মোটামুটি একটা প্রোটেকশন নিয়েই এই দুনিয়াতে
আসবে, কারণ আমরা এখনো আছি প্যান্ডেমিকের মধ্যে, সুতরাং তাদেরকেও আমরা তৈরি করে আনতে পারলে ক্ষতি কি? তো আমরা মোটামুটি অনেকগুলি ব্যাপার আলোচনা করলাম। আরো দু একটা ছোটখাটো ব্যাপার একটু জানতে চাইবো যে ধরেন আমি অলরেডি কোভিড ভ্যাকসিন মানে ভ্যাকসিনেশন নিয়েছি, নেওয়ার পরেও কি আমি কোভিডে আক্রান্ত হতে পারি কিনা? ধন্যবাদ আপা। এটা এই সময়ের সবার মুখে মুখে কথাটাই, এবং অনেকে, আমি আরেকটু এর সাথে যোগ করছি যে অনেকে বলেন যে আমার রুগীরাই অনেকে বলেন, সেখান থেকেই আমি বলছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড হচ্ছে, তাহলে আমি কেন কোভিড ভ্যাকসিন নিব? তো আমি আপনার এই প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে আমি কেন ভ্যাকসিন নিব, না সরি, আমি কেন ভ্যাকসিন নেওয়ার পরে কি আমার অসুস্থতা হতে পারে কিনা। হ্যাঁ, এটা হতে পারে। কারণ হচ্ছে যে আমরা ভ্যাকসিনটা যখন তৈরি করেছি তখন যে ভাইরাসটা, যে স্ট্রেনটা ছিল, তার যে প্যাটার্ন ছিল, সেটার উপরে ভিত্তি করে আমাদের ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। আমাদের ভ্যাকসিনটা কিন্তু ভাইরাস না, এটা কিন্তু একটা মেসেঞ্জার আরএনএ। এটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে জিনোম থাকে, আর ডিএনএ আরএনএ, সেটাই একটা বাইরে টেমপ্লেটে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ভাইরাসের যে প্রোটিনটা আছে উপরে, স্পাইক প্রোটিন, যেটা এস প্রোটিন বলে, ওর সাথে ম্যাচ করে এটা তৈরি করা হয়েছে, যাতে এর এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে বা আমার ইমিউন সিস্টেমটা তৈরি হবে, যেখানে টি সেল, বি সেল, অন্যান্য সেল তৈরি হবে, সে ওই ভাইরাসটাকে চিনতে পারবে, এবং ওই ভাইরাসটাকে আমার শরীরে যদি ঢুকে যায়, ওই ভাইরাসটাকে চিনতে পারবে এবং ভাইরাসটাকে সে ইয়ে করে ফেলবে, দমন করে ফেলবে। তার ফলে আমার অসুস্থতা হবে না। এবং যখন এটা ভ্যাকসিনটা তৈরি করা হলো তখন কিন্তু যে স্ট্রেনটা ছিল, তখন কিন্তু এর ইফেক্টিভনেসটা 90-র উপরে ছিল, 95%, 93% আমরা জানি না। আর অ্যাস্ট্রাজেনিকা ছিল 80 থেকে 90%, কিন্তু আমাদের মডার্না ছিল 95%, এবং আমাদের ফাইজার ছিল 93.7%। তো এই দ্যাটস গুড এনাফ, মানে 90-র উপরে যেটা এফেক্টিভনেস থাকে, তার মানেও আমরা ধরে নিতে পারি প্রায় 100%-এর কাছাকাছি, এবং আমরা প্রথম দিকে সেটা দেখেছি। কিন্তু এই ভাইরাসটা কন্টিনিউয়াসলি মিউটেট করছে। মিউটেশনের মাধ্যমে কি করছে, তার চেহারাটা চেঞ্জ করে ফেলছে। ওই যে স্পাইক প্রোটিনটা, যেটার মাধ্যমে সে আমাদের শরীরের সেলের সাথে অ্যাটাচ করে, সেটাই চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ করার জন্য কি হচ্ছে, আমরা যে আমাদের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে আছে ভ্যাকসিন থেকে, সে কিন্তু ওই ভাইরাসটাকে পুরোপুরি চিনতে পারছে না, 100% চিনতে পারছে না, কারণ তার কাছে কিছুটা নতুন মনে হচ্ছে। কিন্তু তারপরেও আমাদের ভাইরাসের যে মানে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, এটা একটু থিওরি হয়ে যাচ্ছে, ওখানে সিকোয়েন্স গুলি যেভাবে বসানো আছে, কিছুটা হলেও সে চিনতে পারছে। হ্যাঁ, সেই জন্য কিছুটা লেভেলে কিন্তু আমরা প্রোটেকশন পাচ্ছি। যেমন আমি বলতে পারি, যেমন আমাদের ওমিক্রন এখন আমাদের যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, এর এর যে স্পাইক প্রোটিন, এর মধ্যে কিন্তু 32টা টাইপের মিউটেশন হয়েছে। 32টা অনেকটা, তাই না? তো আমরা যে ভাইরাসটা যখন তৈরি করা হয়েছে, তার থেকে 32টা রকমের চেঞ্জ তার মধ্যে চলে আসছে কি। তারপরেও দেখেন, আমরা যদি 3টা ডোজ নেই, আমাদের যে ভ্যাকসিনটা আমাদের এখানে আছে, ফাইজার বা মডার্না, এটা আমাদেরকে 75%-এর মতো কাভার দিচ্ছে। তো আরেকটা হচ্ছে 2টা ডোজ নিলে সেখানে আবার একটু কমে যাচ্ছে, সেখানে 34 থেকে 37%-এর মতো। তো তারপরেও দেখেন, সেই জন্য আমরা কি দেখছি, হ্যাঁ ভ্যাকসিন নেওয়ার পরেও অসুস্থতা হচ্ছে, কিন্তু ওরকম সিভিয়ার হচ্ছে না। ওরকম মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু হসপিটালে যেতে হচ্ছে না, বেশিরভাগ মানুষ বাসাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। অল্প কিছু মানুষ, মানে অল্প, আমি বলবো অল্প এই জন্যে, দেখেন আমরা প্রপোর্শনেট আমরা যদি চিন্তা করি, প্রথম দিকে প্যান্ডেমিকে যেভাবে মানুষ যে হারে ইনফেকশন হয়েছিল, আমাদের কিন্তু এখন তার থেকে অনেক বেশি। আমাদের নিউ ইয়র্কে কিন্তু মানে বেশ কিছুদিন আগে ওটা 60 থেকে 70 হাজারের উপরে নতুন নতুন কেস পাওয়া যাচ্ছিল। কিন্তু সেটার সাথে আপনি তুলনা করে দেখেন তো আমাদের হসপিটালে কতজন আছে, মানে সংখ্যানুপাত যেটা বলা হয়, সেই অনুপাতে প্রথম দিকের যে প্যান্ডেমিকের তুলনায় এখন কম আছে। প্রথম দিকে আমাদের হসপিটাল উপচে পড়ছিল, আমাদের সব বেডের সংকুলন হচ্ছিল না, আমাদেরকে শিপ আনতে হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করতে হয়েছে, আমাদের হোটেল ভাড়া করতে হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমরা রোগীদেরকে ট্রিটমেন্ট করেছি। কিন্তু এখন আমাদের হসপিটালে কিন্তু এখনো পেশেন্টের পরিমাণ অনেক বেশি, কিন্তু এখনো আমরা ভালোভাবেই সেটা আমরা ট্যাকেল করতে পারছি, হসপিটালে ম্যানেজ করতে পারছি। কারণ এখানে মানে যে পরিমাণ মানুষ, 70 হাজারের উপরে যে পজিটিভ হচ্ছে, কিন্তু তার মধ্যে হসপিটালে আসছে কতজন, হয়তো 1,000-1,500। সেখান থেকে না 4,000-এর, হ্যাঁ ওই সময় একটা স্ট্যাটিস্টিক ছিল, 4,000-এর উপরে, 4,500-এর মতো হসপিটালাইজড হয়েছে, 1,000-এর মতো আইসিইউ তে আছে।
আর মানুষের মৃত্যু হারও কিন্তু অনেক কমে এসেছে। তো এই যে বেনিফিটটা আমরা পাচ্ছি, এর জন্য আমাদের দেখেন, আমাদের স্কুল খোলা আছে, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে, আমাদের বিজনেস খোলা আছে, সবাই বিজনেস করতে পারছে। তো এটা কিন্তু আমরা পাচ্ছি ভ্যাকসিনের এই যে বেনিফিটটার জন্য। আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। আমরা এখন আগে যে ভয়টা পেতাম, এখন ভয়টা অনেকটা কমে এসেছে, কারণ এই ভ্যাকসিনের জন্য। তো সেই জন্য আমি বলবো যে সেই জন্য আমাদের ভ্যাকসিনটা নেওয়া দরকার, যে এটা কিছুটা অনেকটা লেভেলে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমাদের হসপিটালাইজেশন কমাচ্ছে, আমাদের সিভিয়ারিটি কমাচ্ছে, আমাদের মৃত্যু ঝুঁকি কমাচ্ছে। তো সেজন্য বলবো যে একটু ইনফেকশন হলেও আমাদের ভ্যাকসিনটা নেওয়া উচিত, এটা জীবন প্রতিরক্ষামূলক। আর আমাদের ফাইজার একটা সুসংবাদ এখনো আছে, আমরা সবাই জানি যে ফাইজার এখন ওমিক্রনের উপরে কাজ করছে, ফাইজার ভ্যাকসিন। এবং সম্ভবত তারা বলছে যে মার্চের দিকে হয়তো ভ্যাকসিনটাকে আরেকটু আপগ্রেড করবে, যার জন্য ওমিক্রনটাকেও কভার করবে। তখন হয়তো আমরা তখন ওই সময় যদি মার্চের দিকে ভ্যাকসিনটা এসে যায়, তাহলে তো আমাদের জন্য আরো ভালো হবে, ওমিক্রনটাও কভার করে যাবে, যেটা এখন একটু কম কভার দিচ্ছে। ধন্যবাদ। না, এটাই অনেক বড় সুসংবাদ এটা। কারণ আমরা সবাই চাই আমরা আবার নর্মাল লাইফে আগের মতো ফিরে যাব, নিজেদের জীবনে সবার সাথে মেলামেশা করব, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব। সেই সব করতে গেলে মনের যে একটা বা মানে একটা উৎফুল্লতা দরকার বা একটা স্বাধীনতা দরকার, সেটা কিন্তু ভ্যাকসিনই দিতে পারে। এই পর্যন্ত আমরা গত সামারেও মোটামুটি একটু নর্মাল ভাবে ঘোরাফেরা করতে পেরেছি, বিকজ তখন আমরা ভ্যাকসিন নিয়ে ফেলেছি এবং তার পরবর্তীতে বুস্টার ডোজ নেওয়া হলো। এবং সেই বুস্টার ডোজের পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, অনেকটাই আমরা প্রোটেক্টেড। সুতরাং ওভাবেই চলতে চলতে আবার ওমিক্রনের সময় আসলো, এখন আবার একটু সবাই সতর্কতার ভিতরে আছি। অকারণে বাইরে যাচ্ছি না বা বড় কোনো পার্টিতে যাচ্ছি না, বা বাচ্চাদেরকেও মনে করি যে অত বেশি যাওয়ার দরকার নেই। সো যদি ওমিক্রনের জন্য একটি ভ্যাকসিন এসে যায়, সেটা তো অবশ্যই সবার জন্যই আমরা বলবো যে এটা নেওয়া হোক। এবং তখনও মার্চে আমরা অপেক্ষা করব যে আমরা ভ্যাকসিনটা পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে আবার নিয়ে আসব, যেন আমাদের সাথে আপনারা আবার সবারকে বুঝাতে পারেন যে এই ভ্যাকসিনটার উপকারিতা কতটুকু। তো আজকে আমরা অনেকগুলি জিনিস কভার করলাম। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকটা মূল্যবান সময় আপনি আমাকে দিয়েছেন। আমাদের যারা ভিউয়ার তারাও অ্যাপ্রিসিয়েট করবে। এবং আমরা যদি কোনো কিউএনএ পাই, মানে যেহেতু আমরা এটা রেকর্ডেড করে আমাদের স্ট্রিমিং এ দিব, সুতরাং তখন যদি আমরা কোনো প্রশ্ন পাই, তখন আপনার কাছে আবার ফিরে আসব প্রশ্নের উত্তরের জন্য। ধন্যবাদ রুবাইয়া আপা, আপনাকে তো আমি রুবি আপা ডাকি। হ্যাঁ, হ্যাঁ। আপনার এই অর্গানাইজেশনটা খুবই সুন্দর, মানে আমি কি বলবো, আমার মনের থেকে, মনের মানে একেবারে ভেতর থেকে রেসপেক্ট আপনার জন্য এবং আপনার অর্গানাইজেশনের সবার জন্য। আর আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার। এত সুন্দর, এত সুন্দর একটা অর্গানাইজেশন, মানে এটা হিউম্যানিটির জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। কি বলবো, মানে আপনি, আপনার জন্য আমরা গর্ববোধ করি। এবং আপনার পাশে থাকতে পারাটাও আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর আপনি আমাকে ইনভাইট করেছেন, আমি খুবই মানে গর্বিত, খুবই আনন্দিত যে আপনার ভিউয়ার্স এবং আপনার যারা আছেন তাদের মাঝে আমিও একজন সামিল হতে পারলাম। আর আমি চেষ্টা করব, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে আপার মাধ্যমে, আপনাদের দর্শক আপনারা যারা আছেন তাদেরকে সালাম, এবং তাদেরকে বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার জন্য, যতটা পারি তথ্য উপাত্ত ঘেটে আপনাদের উত্তর বের করার চেষ্টা করব। আপার সাথে যোগাযোগ করবেন, আর আপার সাথে তো আমার সবসময় যোগাযোগ হয়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করতে পারবো। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আমাদের অর্গানাইজেশন বাঁচতে পারবে এবং বড় হতে পারবে আপনাদের সহযোগিতায়। আপনাদের সহযোগিতায় আমাদের যেসব বাচ্চারা আমাদের সাহায্য পায়, তারা আরেকটু ভালো সুন্দর জীবন পাবে, এই আশা করি। আপনাদের সাথে নিয়ে আমাদের পথ চলা, আমাদের সাথেই থাকবেন। এবং অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি।